আমরা যদি বিগত দিনে আওয়ামী লীগের সময়কালটা আমরা খেয়াল করে দেখি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেই শ্বেতপত্র বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সময়কালে 240 বিলিয়ন ডলার, যেটা টাকার অঙ্কে প্রায় 30 লক্ষ টাকা, বাংলাদেশ থেকে সেটাকে পাচার করা হয়েছে। এত বিশাল 30 লাখ কোটি টাকা এটা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এত বিশাল একটা অঙ্ক বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের অর্থনীতিটা এখন একটা ঝুপড়ির মতো আছে, যে ঝুপড়িতে আসলে টাকা পয়সা নাই, একটা খালি একটা জায়গার মধ্যে আমরা আছি। এটা আরো সত্য হয় সেই সময়টাতে যখন আমরা দেখি যে বাংলাদেশের আসলে ঋণের পরিমাণটা কত। এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে তখন ঋণের পরিমাণটা ছিল 23 লাখ কোটি টাকার মতো, কিন্তু এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরো 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে এখন 24 লাখ কোটি টাকা এটা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে মাঝখানের এই 4 মাস সময়কালে আরো 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি খেলাপি ঋণের দিকে তাকাই, আমাদের লাখ লাখ টাকা এটা খেলাপি ঋণের মধ্যে আছে। এমনকি এই অবস্থা হয়ে আছে যে আমাদের এই সংসদের 2 জন সংসদ সদস্য তারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করতে পারেন নাই, কারণ তারা এখনো পর্যন্ত কোর্টে এই খেলাপি ঋণের ইস্যুর মধ্যে তারা আটকে আছেন। এখনো পর্যন্ত সরকারি দলের তরফ থেকে কিন্তু সে ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখনো পর্যন্ত আনা হয় নাই। অর্থাৎ এই খেলাপি ঋণের যে বিষয়টা, সেটা আমাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু অবস্থায় নিয়ে গেছে। আমরা আমাদের মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির যদি দিকে তাকাই, এটা 2 অঙ্কের ঘরে আছে, 10% কাছাকাছি। আমরা আমাদের জিডিপির দিকে যদি তাকাই, আমাদের জিডিপি এটা 4% একটুখানি বেশি অবস্থায় আছে প্রবৃদ্ধির হার। এমন একটা অবস্থায় আমরা এসে আমাদের এই বাজেটটা ঘোষণা করছি, যে সময়টাতে আমরা বলছি যে এই বাজেটটা ঘোষণা হওয়ার পরে জিনিসপত্রের দাম বাড়ে নাই, যেটা সরকারি দলের দাবি। কিন্তু বাস্তবতা হলো এই বাজেটটা ঘোষণা করার আগেই সরকার তার এই 3 মাসের সময়কালের মধ্যেই 2 দফায় তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাম তারা বৃদ্ধি করেছেন। এবং যখন বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হয়, পাশাপাশি এই জিনিসটা পরিবহন সেক্টরে যেমন প্রভাব ফেলে, তেমনি করে উৎপাদনের ব্যয় বৃদ্ধি করে, সমস্ত জিনিসপত্র দিতে দামগুলো বৃদ্ধি হয়ে যায়। মাননীয় স্পিকার, অর্থাৎ সরকার শুধু বাজেট ঘোষণা করার পরে জিনিসের দাম বেড়েছে ব্যাপারটা এমন নয়। সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম, সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে। মাননীয় স্পিকার, আমরা যদি সরকারের এই অর্থনৈতিক সেক্টরগুলোতে আমরা যদি বিদেশ থেকে ঋণ নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটার দিকে আমরা যদি তাকাই, আমরা দেখলাম যে সরকার IMF এর কাছ থেকে, বিশ্ব ব্যাংকের কাছ থেকে তারা ঋণ নিয়ে আসতে চায়। কিন্তু গত বসন্তকালীন বৈঠকে যখন আমাদের অর্থমন্ত্রী তিনি আমেরিকায় গিয়েছিলেন, সেখানে কিন্তু IMF কোনো ঋণ ছাড় করতে চায় নাই। কেন চায় নাই? কারণটা হলো IMF চেয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোতেও একটা বড় ধরনের সংস্কার আসুক। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম কি, অর্থনৈতিক খাতগুলোতে কোনো ধরনের সংস্কার, সেটা তো অন্য কোনো বিষয়ে তো সংস্কার হচ্ছে না, অর্থনৈতিক বিষয়গুলোতে কোনো ধরনের সংস্কারের ব্যাপারে বিএনপি সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া ছিল না। এতদিনে এসে তারা NPR এর নীতি এবং এটা ব্যবস্থাপনা, সেই জিনিসগুলোকে আলাদা করার কথা বলছে। কিন্তু এই বিষয়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একটা অধ্যাদেশ তখন পাশ করা হয়েছিল। সেই অধ্যাদেশ এই সংসদে প্রেজেন্ট করা হয়েছিল, কিন্তু সরকার ক্ষমতা গ্রহণের পরে সেই অধ্যাদেশটাকে কিন্তু ল্যাপস করে দিয়েছে, সেই অধ্যাদেশটাকে কার্যকর করতে দেয় নাই। যদি সরকার সেই সময়টাতেই যদি সংস্কারের বিষয়গুলোকে মেনে নিত, যদি আর্থিক ব্যবস্থাপনার সংস্কারগুলো হয়ে যেত, সেক্ষেত্রে হয়তো বিদেশে যে ঋণের ক্ষেত্রে গিয়ে আমাদের অর্থমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হলো, সেই রকম ধরনের পরিস্থিতিতে আমাদেরকে নাও পড়তে হতো। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের ব্যাংক খাতের দিকে তাকাই, ব্যাংক খাতে এক ধরনের অরাজকতা চলতেছে। শুধু ইসলামী ব্যাংকের ব্যাপারে আমি বলবো না, ইসলামী ব্যাংকে কি ধরনের অরাজকতা চলছে এটা আপনারা সকলেই জানেন। এর বাইরে গিয়ে আরো 5টি ব্যাংক আছে যে ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই 5টি ব্যাংক যেটাকে একীভূতকরণ করা হয়েছে, এই ব্যাংকগুলো যেসব আগের মালিকদের কাছে ছিল, তারাই সেখান থেকে লুটপাট করে টাকা পয়সা পাচার টাচার করে এই ব্যাংকগুলোকে একেবারে দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে, খালির পর্যায়ে নিয়ে গেছে। সেই ব্যাংকগুলোতে যাতে করে পূর্বের মালিকেরা আবারও বহাল হতে পারেন, এমন ধরনের একটা আইন এখানে পাশ করা হয়েছে। যে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হলো, সেই ব্যাংক রেজুলেশন আইনের 18 নম্বর ধারার মধ্যে এই জিনিসটা বলা হলো যে এই ব্যাংকের মালিকেরা যারা আছেন, তারা যদি 7.5% টাকা তারা যদি ব্যাক করতে পারেন, তাহলে তাদের কাছে আবারও ব্যাংকের মালিকেরা বুঝায় দেওয়া হবে। আমাদের প্রশ্ন হলো, মাননীয় স্পিকার, যেসব মালিকেরা এই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে,
টাকা পাচার করেছে, এই ব্যাংকগুলো থেকে লুটপাট করেছে, সেই মালিকগুলোর কাছেই মাত্র 7.5% টাকার কথা বলে, ব্যাক দেওয়ার কথা বলে আবারও সেই মালিকদের কাছেই ব্যাংকগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ফায়দা কি হতে পারে সেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা এই সংসদে কৃতজ্ঞ থাকতে পারি। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের মোটা দাগে এখন বাজেটের দিকে যদি আমরা তাকাই, একটা বিশাল বড় বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকা সেটার কথা বলা হয়েছে যে এটা আদায় করা সম্ভবপর হবে। এখানে ঘাটতি থেকে যাবে 2,43,000 কোটি টাকার মতো। কিন্তু আমরা যদি এই 6,95,000 কোটি টাকা যেটা আদায় করা হবে বলা হচ্ছে, সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো এনপিআর কে দেওয়া হয়েছে যে 6,04,000 কোটি টাকা এনপিআর আদায় করবে। কিন্তু এনপিআর এর যদি আমরা পাস্ট রেকর্ড গুলো দেখি, 2024-25 অর্থ বছরে এনপিআর মাত্র 369 লাখ কোটি টাকা তারা এখানে আদায় করতে পেরেছিল, এবং এই বছর যেটা চলতি অর্থ বছর সেখানে মাত্র 3.5 লাখ কোটি টাকার মতো তারা আদায় করতে পেরেছে। যে এনপিআর 4 লক্ষ কোটি টাকায় আদায় করতে পারে না, সে এনপিআর এর উপরে যদি 6 লক্ষ কোটি টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয় এবং যদি তৃপ্তির ঢেকুর তোলা হয় যে আমাদের ঘাটতি কম আছে, তাহলে কিন্তু সেটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করার শামিল। মাননীয় স্পিকার, কারণ আমরা দেখতেছি এখনই 2,43,000 টাকার ঘাটতি আছে। এনপিআর যখন তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না, সেই সময়টাতে শেষে গিয়ে যেটা দেখা যাবে এই ঘাটতি আরো বেড়ে যাবে। অর্থাৎ এই যে বাজেট, এটা শুধু বড় বাজেট না, এটা বড় একটা ঘাটতির বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি আরো একটু ভিতরের দিকে তাকাই, এই বাজেটকে একটা বিনিয়োগ বান্ধব বাজেট বলা হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখতেছি সরকার ঋণ নিয়ে দেশের এই বাজেটটাকে সচল রাখার একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকার মতো ঋণ তারা গ্রহণ করবে। সরকার যদি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে, তাহলে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হবে না, প্রাইভেট সেক্টরে লোন ডিসপার্স হবে না, এবং যার কারণে কিন্তু অর্থনীতি একটা স্থবির অবস্থায় এসে দাঁড়াবে, একটা ক্রাউডিং ইফেক্ট একটা তৈরি হবে, যার কারণে আমাদের এখানে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না। যে বাজেটটাকে বলা হচ্ছে যেটা বিনিয়োগ বান্ধব বাজেট, সেই বাজেটের মধ্যেই ক্রাউডিং ইফেক্ট তৈরি করার মতো পদ্ধতি রেখে ব্যাংকগুলো থেকে অর্থ সরকার আদায় করে নিবে, সরকার নিয়ে যাবে, এবং তার কারণে এখানে প্রাইভেট সেক্টর যারা আছে তারা কোনোভাবেই সেখান থেকে উপকৃত হবে না। এই কারণে এই যে একটা বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটটা বিনিয়োগ বান্ধব তো নয়, বরং বিনিয়োগের পরিপন্থী একটা বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটের আয়করের দিকে একটু তাকাই, আয়করের ক্ষেত্রে 3,75,000 টাকা করা হয়েছে, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে এটার উপরে আয়কর বসানো হবে না। কিন্তু 3,75,000 টাকার উপরে যখনই যাবে, এর পরবর্তী ধাপের ক্ষেত্রে বলা হয়েছে 3 লক্ষ টাকার জন্য সেখানে 10% হারে সেখানে ট্যাক্স প্রদান করতে হবে। আমরা যদি এটা খেয়াল করে দেখি, গত বছর কিন্তু এই পরিমাণটা ছিল 5%, কিন্তু এখন যখন এটা 10% করা হয়েছে, তখন এটা সরাসরি মধ্যবিত্ত যারা আছে, যারা অল্প ইনকাম করে, তাদের উপরে গিয়ে এটার একটা সরাসরি প্রভাব পড়ছে। কারণটা হলো, কোনো একজন ব্যক্তি মাসে যদি 35,000 টাকা ইনকাম করে থাকেন, তাহলে বছর শেষে যে ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে, তার পরিমাণটা আগে 5% হারে ছিল 420 টাকা, এখন কিন্তু সেটা 620 টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই মধ্যবিত্তের উপরে প্রথম যে আয়কর, সে আয়করের উপরে 48% আয়কর বৃদ্ধি করা হয়েছে। এটা একটা মধ্যবিত্তের উপরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে তাকাই, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অগ্রিম কর চার্জ করা হয়েছে। গ্রামের দোকানদার যারা আছেন তাদেরকে বলা হচ্ছে 0.2% তাদেরকে কর প্রদান করতে হবে। এই 0.2% কর কখন দেওয়া হবে? এটা অগ্রিম, অর্থাৎ যখনই তারা মালপত্র দোকানে নিয়ে আসতেছেন, ওই সময়টাতে যখন তারা ক্রয় করতেছেন, 1,000 টাকার মালপত্র যদি তারা তাদের দোকানে নিয়ে আসেন, তখনই তারা সরকারকে 2 টাকা তাদেরকে কর প্রদান করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে পণ্যটা বিক্রি করা হয় নাই, সে পণ্যটার উপরেই যদি আপনি বিক্রি করার আগেই, পুরো লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয়, তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার, তাদেরকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যদি আর একটু ভালো করে তাকাই, এই বাজেটে আমরা কৃষি বাজেটের দিকে একটু তাকিয়ে দেখি। কৃষিতে বাজেট এবার দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা। গত বছরের বাজেট ছিল 27,224 কোটি টাকা। এই বছরে এই বাজেটটা হয়েছে 28,881 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা একটা বাজেট করলাম, যে বাজেটে
গত বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করলাম, আর সেখানে আমরা কৃষি ক্ষেত্রে মাত্র 1 থেকে 1,500 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা বৃদ্ধি না করার নামান্তর মাননীয় স্পিকার, আমাদের কৃষি সেক্টরটা নানাভাবে অবহেলিত হয়ে আছে। সরকার দলের তরফ থেকে বলা হতে পারে যে সার কীটনাশকের উপরে যে 7.5% ট্যাক্স এবং ভ্যাট ছিল সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, কিন্তু সার এবং কীটনাশকের উপরে যে ভ্যাট এবং ট্যাক্সটা উইথড্র করে নেওয়া হয়েছে তাতে করে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণটা হলো এটা যারা ব্যবসায়ীরা যারা আছেন তারা এটা সুবিধাটা পেয়ে থাকেন। এই সার এবং কীটনাশকের উপরে সরকার ভ্যাট এবং ট্যাক্স কমানোর কারণে এটা যে আসলে সার এবং কীটনাশকের দাম কমবে তা তদারকি কেমন করে হবে তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। মাননীয় স্পিকার, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের যেসব কৃষকেরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের একটা কৃষি ভিত্তিক একটা দেশ হওয়ার কথা ছিল। আমাদের 75 সালের দিকে যেখানে আমাদের জিডিপিতে কৃষি ছিল 62, এখন সেটা 10 থেকে 11% নেমে এসেছে। আমরা কৃষিকে একেবারে অবহেলনা করে যাচ্ছি। এই বাজেটের মধ্যেও আমরা কৃষিকে একেবারে ধর্তব্যের মধ্যে নিয়ে আসি নাই। আমরা মনে করি কৃষিতে বাজেট বৃদ্ধি করার দরকার আছে এবং এটা 1,500 কোটি টাকা না, এটা এমন পরিমাণে বরাদ্দ করতে হবে যাতে করে আমরা কৃষকদেরকে ভর্তুকির আওতায় নিয়ে আসতে পারি এবং কৃষকদেরকে আমরা সত্যিকার অর্থেই তাদের পাশে দাঁড়াতে পারি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা বাজেটের মধ্যে যে 3টে সেক্টরের কথা বলা হয়েছে সেই 3টে সেক্টরে এক ধরনের বাজেট আছে। সেখানে প্রাথমিক এবং গণশিক্ষা, সেখানে উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার জন্য যে বাজেটটা করা হয়েছে সেটার পরিমাণ দাঁড়ায় 1,22,000 কোটি টাকার মতো, কিন্তু মন্ত্রণালয়ের হিসেব বলছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেওয়া হয়েছে 1,36,000 কোটি টাকা। এই যে অতিরিক্ত 14,000 কোটি টাকা, সেই 14,000 কোটি টাকা কোথায় খরচ করা হবে সেটার কিন্তু কোনো ব্যবস্থাপনা এই জায়গার মধ্যে করা হয়নি। মাননীয় স্পিকার, সেই একই বিষয়টা ঘটছে এডিপির ক্ষেত্রে। মাননীয় স্পিকার, প্রায় 3 লক্ষ কোটি টাকার যে এডিপি নির্ধারণ করা হয়েছে সেই এডিপিতে 1,70,000 কোটি টাকায় স্থক বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ গত বছর এবং তার আগের বছরে এই থোক বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা এবং 11,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা 11,000 কোটি টাকার থোক বরাদ্দ এই বছরে এসে 1,70,000 কোটি টাকার থোক বরাদ্দ হয়েছে। এত বিরাট যে উল্লম্ফন হলো, সেই উল্লম্ফনের কারণে এই থোক বরাদ্দগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। মাননীয় স্পিকার, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে সরকারি দল তারা যখন বরাদ্দগুলো বন্টন করেছেন তখন সরকারি দলের আসনগুলোতে তারা বরাদ্দ দিয়েছেন, বিরোধী দলের আসনগুলোতে তারা বরাদ্দ দেন নাই। সেক্ষেত্রে এডিপিতে যে 1,70,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দটা সঠিকভাবে যে সারা দেশে সঠিক হিসাবের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীনভাবে ডিস্ট্রিবিউট করা হবে তার গ্যারান্টি আমরা চাই। মাননীয় স্পিকার, আমাদের নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নিয়ে একটা কথা বলা দরকার। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য জ্বালানিতে যে আমদানি শুল্ক ছিল, ভ্যাট ছিল এবং অগ্রিম কর ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে, সেটা সাধুবাদযোগ্য। কিন্তু যদি আমরা এনপিআর এর এসআরওটার দিকে খেয়াল করে দেখি, যেটা কিছুদিন আগে জারি করা হয়েছে, তাতে আমরা খেয়াল করে দেখব এই সুবিধাটা শুধুমাত্র যারা বড় ব্যবসায়ী যারা আছেন এবং যারা সৌর বিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়ে সরকারের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি ভিত্তিক একটা বন্দোবস্তের মধ্যে আছেন তারাই শুধু লাভবান হবেন। কিন্তু যারা আবাসিক গ্রাহক আছেন, যারা কৃষক আছেন, ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এটার মধ্য দিয়ে উপকৃত হবেন না। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা এই বিষয়টা জানতে চাই যে আমাদের প্রান্তিক পর্যায়ে যাতে একজন তরুণ যিনি একজন উদ্যোক্তা হয়েছেন, একজন কৃষক এবং একজন আবাসিক গ্রাহক, তারাও যাতে নবায়নযোগ্য এই যে জ্বালানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে সেই সুবিধাটা পায়, সেই ধরনের একটা ব্যবস্থাপনা যেন অর্থমন্ত্রী করেন, সে কারণে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমরা ভোটার আগে আমাদের এই বাজেটের মধ্যে এমন অনেকগুলো বিষয় আমরা দেখেছি, সময় তো শেষের দিকে চলে এসেছে, আর অনেকগুলো বিষয় বলার মতো হয়তো অবস্থায় থাকবো না। কিন্তু সামাজিক নিরাপত্তা যে খাতটা বৃদ্ধি করা হয়েছে, সামাজিক নিরাপত্তা খাতের মধ্য দিয়ে আমরা যদি একটা অলস অর্থনীতি তৈরি করতে চাই তাহলে আমাদের জন্য এটা দিন শেষে এটা ক্ষতির একটা কারণ হতে পারে। মাননীয় স্পিকার, আমাদের এখনকার সংকট কর্মসংস্থানের সংকট, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু যদি প্রণোদনার মধ্য দিয়ে জাতিকে যদি স্থবির রাখার, অর্থাৎ জাতি তার কাছে কিছু প্রণোদনা দেওয়া হলো যেটা আবার সবার কাছে সমানভাবে পৌঁছাবে কিনা তারও এখনো পর্যন্ত গ্যারান্টি নাই। আর কর্মসংস্থানের ব্যাপারে গুলোতে, বিনিয়োগের ব্যাপারগুলোতে যদি এই জায়গাটাতে একটা কমতি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা জাতিকে অগ্রসর করতে পারবো না। মাননীয় স্পিকার, আমি আপনার সময় তো শেষ। আচ্ছা, 2 মিনিট দেয়া হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের যে রংপুর অঞ্চল আছে, আমাদের রংপুর অঞ্চল আমরা বরাবরের মতো অবহেলিত।
এই রংপুর অঞ্চল নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো সুখকর বিষয় নাই। বরং আমি দেখলাম যে আমাদের রংপুর অঞ্চলে হাটিকুমরুল এলাকা রংপুরের যে মহাসড়ক যেটা ছিল সেখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছিল গত বছর তার তুলনায় এবছর আরো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, বরাদ্দ সেখানে হ্রাস করা হয়েছে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটার আলোচনা এখনো পর্যন্ত এই বাজেটের মধ্যে কোথাও কোনোভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। আমরা চাই আমাদের রংপুর অঞ্চলে আমরা দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার হয়ে আছি। আমাদের উন্নয়ন বরাদ্দ এত কম গোটা রংপুর বিভাগের জন্য, এটা মাত্র 1% পর্যবেসিত হয় প্রায় বছরগুলোতে। আমরা চাই যে আমাদের উন্নয়ন বরাদ্দগুলো বৃদ্ধি করা হোক, রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলটা সামনের দিকে এগিয়ে যাক। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার যখন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে 234 পৃষ্ঠার বক্তব্যের মধ্যে একেবারে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেই তিনি বলেছিলেন যে এই অর্থনৈতিক যে বিপর্যয় চলছে, সোশ্যাল ফ্যাব্রিকের যে ক্ষতিটা হয়েছে, এখান থেকে যদি আমরা পুষিয়ে উঠতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক সংস্কার করতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, সেই রাজনৈতিক সংস্কার কি আমরা সরকারি দলের মধ্যে দেখতে পাই? মাননীয় স্পিকার, জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে। মাননীয় স্পিকার, অতএব আমরা সরকারের কাছে দাবি জানাবো, বাজেট বাস্তবায়ন করার সময় অবশ্যই জনগণের যে রায়, গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তার মধ্য দিয়েই সঠিক পর্যালোচনার ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই আহ্বান রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। মাননীয় স্পিকার, গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে এই মহান সংসদে আসার সুযোগ দান করার জন্যে। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় 9,38,000 কোটি টাকার মেগা বাজেট আমাদের জাতিকে উপহার দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, এই মেগা বাজেট আমাদের জাতির শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা সহ, স্বাস্থ্যখাত সহ বাংলাদেশ উন্নয়নের বাজেট। বিরোধিতার জন্য বিরোধিতা, আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা সব সময় বলে, আজকেও একজন সকালের অধিবেশনে বলেছেন যে এটা গরিব, আমরা গরিব দেশ, গরিবের বাজেট হয় নাই। মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনাব তারেক রহমান বলেছেন, যে দেশে 20 কোটি লোক, 20-40 কোটি হাত, সেই দেশ কখনো গরিব হতে পারে না। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্বাচনের আগেই ইঙ্গিত দিয়েছেন, আমরা যদি ক্ষমতায় আসি আমাদের এই দেশকে বিনির্মাণ করতে হলে কত বড় বাজেটের দরকার, আমাদের 31 দফায় সুস্পষ্টভাবে তার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, আমাদের এই 31 দফায় বলা হয়েছে আমরা কি কি উন্নয়ন করব। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আপনার এই যে মসজিদ মাদ্রাসার ইমামদের, খাদেমদের তাদেরকে মাসিক ভাতা সহ স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়ন, শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন, কৃষি খাতে উন্নয়ন, এই খাতগুলোর নির্দেশনা আমরা কিন্তু নির্বাচনের আগে দিয়েছিলাম। নির্বাচনের পরে ক্ষমতায় এসে
মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন, জাতিকে উপহার দিয়েছেন, সেই বাজেট তারই প্রতিফলন। মাননীয় স্পিকার, স্বাধীনতার 54 বৎসর অতিক্রম হতে চলল। এই 54 বৎসরে সারা বাংলাদেশের যতগুলা উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলায় আমাদের যে স্বাস্থ্য সেবা খাত, সেখানে 31 থেকে 50 বেডের হসপিটাল। মাননীয় প্রধানমন্ত্রীর এই বাজেটের একটি ইশারায় আজকে থেকে এই বাজেট অধিবেশন শেষ হওয়ার পর থেকেই প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য হসপিটাল 101 বেডে উন্নীত হবে বলে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সর্বপ্রথম সবচেয়ে বড় খাত, 80% বৈদেশিক মুদ্রা অর্জন হয় তৈরি পোশাক শিল্প খাত থেকে। সেই তৈরি পোশাক শিল্প খাত 70 দশকে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে এই দেশে ওনার হাত ধরে এই যাত্রা শুরু হয়। মাননীয় স্পিকার, 1978 সালে $6,800 ফ্রান্সে রপ্তানি করে তার যাত্রা শুরু হয়। এই তৈরি পোশাক শিল্প খাত আজকে $40 বিলিয়ন রপ্তানি করে। মাননীয় স্পিকার, আর এই খাতে 60 লক্ষের উপরে কর্মসংস্থান হয়েছে। আজকে আমি নিজেও এই শিল্পের একজন গর্বিত মালিক। আজকে 36 বছর যাবৎ আমি এই ব্যবসার সাথে জড়িত। আমার গ্রুপের নাম চৈতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মাননীয় স্পিকার, আমাদের স্পিনিং খাত নিয়ে আমি বলতে চাই, আমাদের গত 36 বছরে আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছি। মাননীয় স্পিকার, এই কাজ করার সুবাদে, কাজের সম্মানে আমি বাংলাদেশ টেক্সটাইল মিলের সিনিয়র সহসভাপতি বর্তমানে দায়িত্বে আছি। আমি বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন আমি সাবেক পরিচালক ছিলাম। আমি বর্তমানে সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সেই হিসাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকদের সাথে আমার আসা যাওয়ার যোগাযোগ আছে। মালিক তাদের সাথে। জি, আপনাকে আর 2 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো, দয়া করে 2 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে 500-র উপরে স্পিনিং মিল আছে, যাতে ইনভেস্টমেন্ট আছে প্রায় $23 বিলিয়ন। 250-র উপরে কারখানা বন্ধ। আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি পলিস্টার ফ্লেক্স ফাইবারের উপরে 5% ট্যাক্স নির্ধারণ করেছেন, এই কারণে যে এটা এই দেশে তৈরি হয়। আমি বিনয়ের সহিত বলতে চাই, এই যে 500 স্পিনিং মিল যেই সুতা উৎপাদন করে, সেই সুতা বাংলাদেশের চাহিদা মিটাইয়াও বিদেশে রপ্তানি করতে পারি, কিন্তু প্রতিবেশী দেশের চাপে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য আমরা চাই এই সুতার উপরে বিদেশ থেকে যেই সুতা আসবে সেই সুতার উপরে 10% শুল্ক আরোপ করার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার লাকসাম অনর্গঞ্জনে কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, লাকসাম একটি ঐতিহ্যবাহী উপজেলা। লাকসাম নবাব ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ 294 একর জায়গার উপরে নবাব ফয়জুন্নেসা বাড়ি এবং ডিগ্রি কলেজ, এখান থেকে 5 একর জায়গা নিয়ে জাদুঘর করা হয়েছে। আমাদের লাকসামের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, নবাব বাড়ি এবং এই কলেজ রক্ষা করতে হলে আমাদেরকে লাকসামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। মাননীয় স্পিকার, মুজাফরগঞ্জ ইউনিয়ন একটি ঘনবসতি এবং যোগাযোগের বিশাল ব্যবস্থা। এই মুজাফরগঞ্জকে পৌরসভায় রূপান্তরিত করার জন্য আমাদের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, লাকসাম পাইলট গার্লস হাই স্কুলকে সরকারিকরণের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবং মনোহরগঞ্জে এবং লাকসামে স্বতন্ত্র 2টি। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।